অষ্ট চাল অষ্ট দুর্বা কলস পাত্রে থুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বাড়ুক তাদের ঘর। কাঠি কুঠি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম। এই কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অঘ্রাণ সংক্রান্তির দিন পুকুর, নদী বা গঙ্গাতে ইতু বিসর্জন দিতে হয়। যে কোনো একজন উপসী থেকে ইতুর ব্রতকথা শুনবে। চলো শুরু করা যাক ইতুর ব্রতকথা। এক রাজ্যে এক খুব গরিব বামুন বামুনি বাস করত। তাদের উম্ন আর ছুম্ন নামে দুটি মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামুনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে তখন বামুন দুখানা পিঠে কম হলো কেন সেটা জিজ্ঞাসা করলো। বামুনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুবই রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালে বামুন বামুনিকে বলল, আজকে অন্য চুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে ওরা খেতেও পারবে, পরে ওখান থেকে ওদের বিয়ে থারও ব্যবস্থা হবে। বামুন অম্নঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকটা হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো। মেয়ে দুটো খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল। তারা আর বসে থাকতে না পেরে বটগাছের ছায়ায় বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এই সুযোগটাই খুঁজছিল। ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি সেখান থেকে পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক আর গুগলি ভেঙে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটির ঘুম ভাঙতেই দেখলো যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিকটা রক্ত ছড়িয়ে রয়েছে। উম্ন তখন ঝুমনোকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনো বলল, না না, আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলুম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রাখার নাম করে বনে ফেলে চলে গেছে। দুজনেই তখন চোখের জলে ভাসতে লাগলো। কোথায় যাবে সেটাও ঠিক করতে পারলো না। দূরে বাঘের গর্জন শুনে দুজনে ভয়ে আরো আড়ষ্ট হয়ে উঠল। এমন সময় অম্ন বলে উঠল, ঝুমনদি, দূরে একটা বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানে আশ্রয় নিই। অম্নর কথা মতো দুই বোনে ছুটে গেল সেই বটগাছটার কাছে। দুজনে হাত জোর করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা বিপদে পড়েছি, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। অম্ন ঝুমনোর এই কাতর কথা শুনে বটগাছটি তখনই দুফাক হয়ে গেল আর অন্য ঝুমনো সেই গাছের কোটরে ঢুকে যেতে কোটরটা বন্ধ হয়ে গেল। বাঘটা চলে যেতেই বটগাছটা আবার দুফাক হলো আর অন্য ঝুমনো কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভিতর দিয়ে চলতে লাগলো। কিছুটা যাওয়ার পর তারা জনবসতি দেখতে পেল। একটু দূরেই দেখলো যে তাদেরই বয়সে কতকগুলি মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কি সব পুজো করছে। অম্নঝুম্ন তাদের কাছে গিয়ে দাঁড়াতেই তাদের পুজোর ঘটগুলো সব উল্টে গেল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষ্মী এলে তোমরা যে আমাদের ঋতু পুজোর ঘটগুলো সব উল্টে পাল্টে গেল। অম্নঝুম্ন তখন কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদের সব দুঃখের কথা বলল। সব কথা শুনে তাদের ওপর মেয়েগুলির দয়া হলো। তারা অম্নঝুম্নকে বলল, তোমাদের কোনো ভয় নেই, তোমরা আমাদের মতো করে ইতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। এখন তোমরা যাও, পুকুর থেকে স্নান করে এসো। মেয়েদের কথা মতো অম্নঝুম্ন যেই পুকুরে নেমেছে অমনি সেই পুকুরের জল সব শুকিয়ে গেল। মাছগুলো ছটফট করতে লাগলো। অম্নঝুম্ন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা তখন বলল, এই নাও ঘটের দুপো দিচ্ছি, নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও। ওদের কথা মতো অম্নঝুম্ন দুর্বগুলো নিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুর জলে ভরে উঠল। অম্নঝুম্ন স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দূর্বা দিয়ে ইতু পুজো করলো। পুজোর পর তারা বলল, এইবার ইতু দেবীর কাছে বর চেয়ে নাও। অম্নঝুম্ন তখন ইতু দেবীর কাছে বর চাইলো, ইতু দেবী, এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয়। পুজো শেষ হলে অম্নঝুম্ন ঘট নিয়ে বাড়ি থেকে রওনা হলো। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। অম্নঝুম্নর বাপ মা ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো। তাদের বাপ মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটোকে নিশ্চয়ই বাঘে খেয়েছে, আপদ দূর হয়েছে। এমন সময় হঠাৎ অম্নঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা আশ্চর্য হয়ে বলল, তোরা এতদিন
এতদিন বেঁচে ছিলি, কোথা থেকে ফিরে এলি? এখনো মরিসনি তোরা? অন্য বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে পারতে না। আমরাই ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার বর চেয়েছিলুম, তাই আজ তুমি এত বড় লোক হতে পেরেছো। তখন তাদের বাপ মা আদর করে মেয়ে দুটিকে ঘরে ডেকে নিয়ে এলো। বামুনি তাদের মুখে সব কথা শুনে ইতু পুজো আরম্ভ করলো। বছরখানেকের মধ্যে বামুন বামুনির একটি ফুটফুটে ছেলে হলো। তখন ধন ঐশ্বর্য ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র আর কোটালপুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো। বেলা তখন দুপুর, তারা খিদে তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে অম্নকে দেখতে পেয়ে বলল, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? অম্ন তখনই ছুটে গিয়ে একটা ছোট্ট ভাঁড়ে করে এক ভাঁড় জল এনে দিল। এক ভাঁড় জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবে, যেটুকু জল পাওয়া গেছে সেটুকুই সে খেতে আরম্ভ করলো। এইভাবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলো, কিন্তু কি আশ্চর্য, যতই জল খায় ভাঁড়ের জল কিছুতেই ফুরায় না। তখন তার লোক লস্কর সবাইকে সেই ভাঁড়ের জল খেতে দিল। তারাও প্রাণ ভরে জল খেলো, তবু ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলে অন্যকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র অন্যকে বলল তার বাবাকে ডেকে আনতে। অন্য বাবাকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্রদেশের যুবরাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই। বামুন তখন বলল, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আরেকটি মেয়ে আছে, তার এখনো বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আমার বন্ধু কোটালপুত্র আছে, আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন। বামুন দেখলো চমৎকার সুযোগ, সে আর দেরি না করে গোধূলি লগ্নে অন্যর সঙ্গে যুবরাজের আর ঝুমনোর সঙ্গে কোটালের ছেলে বিয়ে দিয়ে দিলেন। পরের দিন অন্য ঝুমনো শ্বশুরবাড়ি যাবার সময় বামুনি বলল, তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি? অন্য বলল, আমি এখন রাজার রানী, দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রান্না করো, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে করে শ্বশুরবাড়ি যাব। আর ঝুমনো বলল, আজ অঘ্রাণ মাসের রবিবার, ফলমূল নিরামিষ খেয়ে ইঁতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব। শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুরকম ব্যবস্থা হলো। তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ির দিকে রওনা হলো। অন্য যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে গৃহদাহ, মরক, দুর্ভিক্ষ, অমঙ্গলের চিহ্ন পড়তে থাকলো। ঝুমনো যেই পথ দিয়ে যেতে লাগলো সেখানে দেখতে পেল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন, নানা রকম পুজো পার্বণ। এইভাবে অন্য যুবরাজের সঙ্গে রাজবাড়িতে এসে হাজির হলো। রানীমা আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন, কিন্তু যেমনই বউ হাতি থেকে নামলো অমনি বাড়ির সিংহ দরজা হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গরাদগুলো সব সোনার হয়ে গেছে। কোটাল পুত্রের মা কোলে করে বউকে আদর করে ঘরে তুললেন। অন্য রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার উথলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল কোটাল পুত্র এক খুবই সুলক্ষণাযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে। তাদের এখন সব দিকেই বাড়বাড়ন্ত। মদ্র যুবরাজ অম্নকে অলক্ষী ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেল। অম্ন তার সামনে এলেই তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো। শেষে একদিন ঘাতককে ডেকে বললেন, এই দণ্ডেই অম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে অম্নকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল, আর একটা শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো। অম্ন শেষে ঝুমনোর কাছে গিয়ে সব কথা খুলে বলল। বোনের এই দুর্গতির কথা শুনে ঝুমনো কারুকে জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো। এমনকি তার স্বামী কোটালপুত্রও জানতে পারল না। ঝুমনো বুঝলো যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই সে আজ এই বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনো আবার অন্যকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতুর পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী আবার অন্যর ওপর সন্তুষ্ট হলেন, সঙ্গে সঙ্গে যুবরাজেরও বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন দেবী তাকে বলছেন, অম্নরানীকে খুঁজে বাড়িতে
বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকেই খুব চিন্তায় পড়লেন। তিনি জানতেন অন্য রানীকে ঘাতক কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটালপুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন। কোটালপুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে অন্যর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন। কোটালপুত্র অন্যর জন্য আর যুবরাজের জন্য দুঃখ করতে লাগলেন। ঝুম্ন স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞেস করলে অন্যর ব্যাপার জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার অন্যকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমার বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলাগাছ পুঁতে তাঁবু ফেলে যদি খড়ির জাঙ্গাল দিয়ে দিতে পারেন তাহলে আবার অন্যকে ফিরে পেতে পারে। কোটালপুত্র যুবরাজকে সেই কথা জানালেন। যুবরাজ অন্যকে পাবার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন। যমুন তখন অন্যকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। অন্য চলার পথে দুর্বার শিকড় পড়েছিল, সেই শিকড়ে পা লেগে ওনার পা কেটে গেল। যুবরাজ এতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন, এই দণ্ডে 18 হাঁড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আনা হোক। বলার সঙ্গে সঙ্গেই যুবরাজের হুকুম মতো কাজ হলো। যুবরাজ অন্যকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অঘ্রাণ মাস অন্য ইতু পুজো করল, কিন্তু ইতুর কথা শোনার জন্য রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোককে পেল না। অন্য তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে। যুবরাজ তক্ষুনি লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটল চারিদিকে, কিন্তু কোনো উপসী স্ত্রীলোককে কোথাও পেল না। শেষে তারা সেই বুড়ি হারিণীকে উপসী জেনে ধরে আনলো। সে বলতে লাগলো, ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম। আমি সেখানে যাব না। রাজবাড়ির লোকেরা তবুও তাকে জোর করে ধরে আনলো। সে অন্যর কাছে আসতেই অন্য তাকে বলল, বুড়িমা তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব হবে। বুড়ি তখন তার 18 ছেলেদের বেঁচে ওঠা আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। ইতু দেবীর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হারিণী চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা অন্যর ইতু পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে। তখন থেকে দেশ শুদ্ধ সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো। ব্রতের ফল, এই ব্রত করলে মেয়েরা যথার্থ সুখ সম্পদের অধিকারিণী হয়ে থাকে। টুসিস ব্লগ থেকে আমি টুসি এতক্ষণ তোমাদের ব্রতকথা পাঠ করে শোনালাম। আমার এই ব্রতকথাটি শুনে যদি তোমাদের কিছুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করো, জয় মা ইতুলক্ষ্মী লিখো, আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রেখো, যাতে পরবর্তী এরকম তথ্যমূলক ভিডিও আপলোড হলে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।